জামাত নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল, রিভিউ আবেদন খারিজ, ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করতে আর বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎস খতিয়ে দেখছে দুদক। সম্মেলনে অংশ নেয়ার ফি হিসেবে দেয়া হয় অর্থ, দাবি ইউনূস সেন্টারের। রেলের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেয়া হচ্ছে 8 সেপ্টেম্বরের টিকিট। গতকাল বিকেল থেকেই স্টেশনে মানুষের দীর্ঘ অপেক্ষা। শিল্পনগরীতে জমি বুঝে না পাওয়ায় কোরবানি ঈদে চামড়া কিনতে ব্যাংক ঋণ নিয়ে অনিশ্চয়তা, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। এবং ফারাক্কা বাঁধের অধিকাংশ গেট খুলে দেয়ায় পদ্মা গড়াইয়ে এখনো বাড়ছে পানি, কুষ্টিয়া, পাবনা ও নাটোরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, বাণিজ্য সংবাদে যাওয়ার আগে জানিয়ে দেব অন্যান্য কিছু খবর। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা মীর কাশেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত 28 আগস্ট রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর শেষ আইনি সুযোগ এই রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন সব অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে আর কোনো বাধা থাকবে না। 2014 সালের 2 নভেম্বর মীর কাশেমকে 2 অভিযোগে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে গত 8 মার্চ আপিলের রায়ে একটি অভিযোগে খালাস পেলেও অন্যটিতে সর্বোচ্চ সাজা বহাল রাখেন আপিল বিভাগ। এরপর 6 জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার আবেদন করেন জামাতের এই নেতা। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে আর বাধা থাকবে না। সত্য হচ্ছে সূর্যের মতো ধ্রুব এবং ন্যায় বিচার আমরা পেয়েছি এত বছর পরেও, এত কিছুর পরেও, সুতরাং আমরা অত্যন্ত খুশি। মীর কাশেম আলী রিভিউ পিটিশন ফাইল করেছিলেন। রিভিউ পিটিশন আজকে নিষ্পত্তি হয়ে গেল, তার রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল। এর পরবর্তী পদক্ষেপগুলো হলো এই রিভিউ পিটিশনের রায়ের বিষয়টি তাকে অবহিত করা হবে এবং তিনি যদি মনে করেন যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন, সেই ক্ষেত্রে তার দরখাস্ত রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তের পরেই তার বাকি দণ্ড কার্যকর করার প্রক্রিয়াটা চালু হবে। মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় রাজশাহীর আলুপট্রি মোড় এলাকায় আনন্দ মিছিল করছে মহানগর আওয়ামী লীগ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ রাজু। মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী মীর কাশেমের রায় পুনর্বহাল থাকায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি রায় ঘোষণার পর থেকে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে যে প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলি আছে তারা কিন্তু আনন্দ প্রকাশ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন রাজশাহী মহানগরীর আলুপট্টিতে স্বাধীনতা চত্বরে অবস্থান করছি। সেখানে মহানগর আওয়ামী লীগ তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে এবং তারা কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে একটি বড় মিছিল বের করবে, আনন্দ মিছিল বের করবে, যেখানে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, মহানগর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু এই মিছিলে অংশ নেবেন এবং রাজশাহী মহানগরের যিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি খালিরুজ্জামান লিটন, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে যোগ দেবেন এবং এখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার তিনি সহ এখানে অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু মিষ্টি বিতরণ করছে সাধারণ মানুষের কাছে। আমরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলি নিয়ে সঙ্গে কথা বলেছি, তারা
তারা এই ফাঁসির এই রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আমরা বিভিন্ন মুক্তিযুদ্ধ সংসদ এবং মুক্তিযুদ্ধ কমান্ডার যারা রয়েছে, এখানে মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। তারা স্বস্তি প্রকাশ করেছে এই রায়ে এবং তারা কিন্তু জানিয়েছে যে আরো একটি কলঙ্কের অধ্যায় শেষ হলো বাংলাদেশে। এবং অনেকে কিন্তু অভিযোগ তুলেছে যে এই ধরনের যুদ্ধ অপরাধীরাই কিন্তু তাদের যে সম্পদ ছিল সেই সম্পদ এবং তারা অর্থ সহায়তা দিয়ে কিন্তু বর্তমানে জঙ্গিদের উৎসাহিত করছে বলেও তারা দাবি করেছেন আমাদের কাছে। এবং তারা জানিয়েছেন যে এই রায়টি যাতে করে খুব দ্রুতই কার্যকর হয় সেটিরও একটি দাবি তারা এখান থেকে করছেন। এরপরে যেই আনন্দ মিছিলটি করা হবে সেটি রাজশাহী মহানগরীর আলুপট্টি এবং এখানে কুমারপাড়া যে মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কার্যালয়ের সামনে থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও এখানে এসে শেষ হবে এবং একটি ছোট্ট মতবিনিময় হবে, যেখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ.এম. খায়রুজ্জামান লিটন তিনি অংশ নেবেন। এবং এছাড়াও কিন্তু অন্যান্য সংগঠনগুলো থেকেও ছোট ছোট মিছিল নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে যুক্ত হবে বলে আমাদেরকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আপনারা দেখছেন যে এখানে প্রত্যেকেই স্লোগান দিয়ে কিন্তু তারা জানাচ্ছেন যে আসলে এই যে রায়টি হয়েছে সেই রায়টিতে আসলে তারা কতটুকু উচ্ছ্বসিত এবং কতটুকু খুশি হয়েছে। এবং আমরা আরো একটি বিষয় তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে আসলে এই রায়টি যে হয়েছে এবং পরবর্তী যে রায়গুলো রয়েছে আরো যারা যুদ্ধাপরাধী রয়েছে তারা দাবি করছেন যে দ্রুতই সেগুলো তারা বিচারের আওতাধীন আসবেন এবং রায় হবেন। তো রাজু, এই ছিল আমার কাছে সর্বশেষ। মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় রাজশাহীর আলুপট্রি মোড় এলাকায় আনন্দ মিছিল বের করেছে মহানগর আওয়ামী লীগ। সেখান থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল থাকায় জাতি একটি মাইল ফলক রায় উপহার পেয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান খান। সকালে রায় ঘোষণার পর সময় সংবাদকে এই কথা জানান তিনি। আদালতের যে অবজারভেশন গুলো ছিল এগুলো নিয়েও জাতি একটু উৎকণ্ঠায় ভুগছিল। তো সর্বশেষ যেটা হয়েছে আমি মনে করি এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করতাম যে এই রায় বহাল থাকবে এবং আজকে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত ধূম্রজাল কেটে গেছে, জাতি আর একটি মাইল ফলক একটি জাজমেন্ট পেয়েছে। যুদ্ধাপরাধী জামাত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এই মামলার কয়েকজন সাক্ষী। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাসেম আলীর চালানো নির্যাতনের বর্ণনা দেন তারা। সেই সঙ্গে অবিলম্বে রায় কার্যকরের দাবিও জানান তারা। সাক্ষীদের কারণে যেসব যে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে তার যে শাস্তি হয়েছে তা আমরা আশা করছিলাম যে শাস্তি হয়েছে। একবার না তার 14 বার সাক্ষী সাজা হলো, 14 বার ফাঁসি হলো, এটা নিস্তার পাওয়া যায় না। এখন আপনার চাওয়াটা কি? এখন আমার অবিলম্বে যেন তার ফাঁসির কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। চুল ধরে আমাকে এরকম করে আমার চোখ বন্ধ থাকতো, আমাকে দিত, তারপরে লাঠি দিত, তারপরে ওরা 2-3 দিন ভাত খাওয়ার একটা নর্মাল জিনিস, কিন্তু তারা 2-3 দিন বলতো 2 দিন ভাত দেয়নি, 3 দিন দেয়নি, 23টা দিন আমাকে নির্যাতন করেছে। যারা এই প্রসিকিউশনে যারা কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এত বড় একটা সুখবর আমাদের সামনে তুলে ধরেছে। আমরা এই খবরটুকুর জন্য উল্লাসিত। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। এ রায়ের মাধ্যমে জামাত নিষিদ্ধের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে বলেও মন্তব্য করেছেন মঞ্চের নেতারা। তারা কালক্ষেপণ না করে রায় দ্রুত কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান। এই রায় প্রকাশের মধ্য দিয়ে ন্যায্যতা জয়ী হলো, অর্থবিত্ত পরাজিত হলো এবং আমি মনে করি এই রায় নতুন বাংলাদেশের সূচনা করবে। এই রায় কার্যকরের মধ্য দিয়ে জামাত নিষিদ্ধের যাত্রা নতুনভাবে শুরু হবে। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎস সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক তদন্তে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ঢাকার ইউনিস সেন্টারের দাবি, কোনো অনুদান নয় বরং সম্মেলনে অংশ নেয়ার ফি হিসেবেই কিছু অর্থ দেয়া হয়েছে ক্লিন্টন ফাউন্ডেশনকে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ সহায়তা বাতিল করলেও শুরু থেকেই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাংলাদেশ সরকার বলে আসছে ডক্টর ইউনূসই এই ঘটনার জন্য দায়ী। তাদের প্ররোচনায় এই সেতুতে
বরাদ্দটা তারা বাতিল করে দিল। সরকার প্রধানের এই বক্তব্যে নতুন মাত্রা পায় বার্তা সংস্থা এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে। গত 23 আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরে যেতে বাংলাদেশ সরকার চাপ প্রয়োগ শুরু করলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করে সাহায্য চান ডক্টর ইউনূস। এ সময় ডক্টর ইউনূসকে সাহায্য করার উপায় খুঁজে বের করার জন্য সহকারীদেরকে নির্দেশ দেন হিলারি ক্লিনটন। একই সময় ডক্টর ইউনূসের অধীনে থাকা দুটি প্রতিষ্ঠান থেকে ক্লিনটন ফাউন্ডেশনে বেশ কয়েক লাখ ডলার আর্থিক অনুদান দেওয়া হয় বলেও প্রতিবেদনে বলা হয়। ক্লিনটন ফাউন্ডেশনকে দেয়া অর্থের এই ঘটনা ফাঁসের পর বিভিন্ন মহলে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তাই আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সংবাদটি আমরা আমাদের কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং এটি বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। যাচাই বাছাইয়ের পর যদি দেখা যায় যে এই কাজটি দ্বারা কেউ আমাদের আইনের তফসিলভুক্ত কোনো অপরাধ করেছেন, তাহলে সেটি কমিশন অনুসন্ধানের জন্য গ্রহণ করবে। এদিকে এপির প্রতিবেদন সত্য হলে ঘটনাটি খুবই দুঃখজনক এবং নিন্দনীয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। পদ্মা সেতুকে বন্ধ করে দিয়ে তিনি যদি ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়ে হিলারিকে প্রভাবিত করে থাকেন, সেটা খুবই অনৈতিক কাজ হয়েছে এবং ডক্টর ইউনূসের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকার ইউনূস সেন্টারের এক ইমেইল বার্তায় বলা হয়, ক্লিনটন ফাউন্ডেশনকে কোনো অনুদান দেওয়া হয়নি, বরং যে অর্থ দেওয়া হয়েছে তা কেবলই ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ দেয়া হচ্ছে 8 সেপ্টেম্বরের টিকিট। এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে গত রাত থেকেই ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। প্রতিদিন সকাল 8টায় শুরু হয়ে টিকিট বিক্রি চলছে বিকেল 3টা পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিটটি পেয়ে অনেকেই হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেছে। যাত্রীদের দাবি, টিকিট বিক্রি শুরুর সময় কিছুটা এগিয়ে নিলে তাদের ভোগান্তি কমবে। এদিকে স্টেশনের সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়াও কালোবাজারি ঠেকাতে বিশেষ নজরদারি লক্ষ্য করা গেছে। প্রতিদিন কমলাপুর থেকে 2276টি টিকিট দেয়া হচ্ছে। এর 65% টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত, বাকিগুলো বিভিন্ন কোটার জন্য বরাদ্দ। যাত্রী আছে এবং আমাদের সেই পরিমাণে টিকিটও আছে। আশা করি যাত্রীরা সকলে টিকিট পাবেন এবং তারা সবাই নিরাপদে গন্তব্যস্থানে গিয়ে আসন্ন ঈদুল আজহা উৎসব উদযাপন করতে পারবেন। আমরা প্রতিদিন এই কমলাপুর স্টেশন থেকে প্রায় 50,000 টিকিট বিক্রি করে যাচ্ছি এবং সমগ্র বাংলাদেশে ঈদ উপলক্ষে আমরা সমগ্র বাংলাদেশে বিভিন্ন রুটে 2,60,000 যাত্রীকে আমরা আনা নেওয়ার ব্যবস্থা করেছি। কোরবানির ঈদ উপলক্ষে সকাল 8টা থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে 8 সেপ্টেম্বরের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে রিপোর্টার তারেকুজ্জামান শিমুল রয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল। রাজু, টিকিট বিক্রি শুরু হয়েছে প্রায় 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টায় আমরা দেখেছি যে এখানকার যারা টিকিট প্রত্যাশী ছিলেন তাদের সংখ্যা কিন্তু কিছুটা কমে এসেছে। এর আগের সংবাদে আপনাদেরকে বলেছিলাম যে সকাল 8টার পর থেকে যারা টিকিট প্রত্যাশী ছিলেন সেই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছিল এবং যার ফলে স্টেশনের যেই সংখ্যক জায়গা খালি হওয়ার কথা ছিল সেই সংখ্যক জায়গা খালি হচ্ছিল না এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছিল নতুন নতুন করে মানুষজন আসছেন এবং তারা অনেকেই অভিযোগ করছিলেন তারা তাদের প্রত্যাশা মাফিক টিকিটগুলো পাচ্ছেন না। কারণ আপনি নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে যে এই স্টেশন থেকে কমলাপুর থেকে প্রতিদিন 23,000-এর মতো টিকিট দেওয়া হচ্ছে, অগ্রিম টিকিট। সেই 23,000 টিকিটের মধ্যে সীমিত সংখ্যক টিকিট হয়তো এসি, যে এসির জন্য সবার কাছে প্রত্যাশিত থাকে এবং এসির জন্য যারা গতকাল দুপুর থেকে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এখনো পর্যন্ত এসি পান নাই এবং যার ফলে তারা এই ধরনের অভিযোগ করেছেন। তো এখানকার আজকে 10:30টার দিকে এখানকার মন্ত্রী এসেছিলেন এই স্টেশনে পরিদর্শনে। এসে তিনি জানিয়েছেন যে স্টেশনের সার্বিক অবস্থা মোটামুটি সুষ্ঠু, তবে কিছু অভিযোগ যেগুলো এসেছে সেগুলোর বিষয়ে উনি এখানকার যারা কর্মকর্তা আছেন দায়িত্বশীল তাদেরকে বলেছেন যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তবে এখানকার একটি অভিযোগ উঠেছিল যে শুরুর দিকেই নাকি বেশ কিছু রুটের টিকিটের এসি টিকিট পাওয়া যাচ্ছিল না, সে ধরনের অভিযোগ মন্ত্রী অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যদি এই ধরনের অভিযোগ কারো কাছে থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের অভিযোগ তারা গণমাধ্যমের সাথে যোগাযোগ করার পাশাপাশি তারা অবশ্যই যেন তাদের এখানে যে অফিসগুলো আছে রেলওয়ে কর্তৃপক্ষ সেসব অফিসে যে লিখিতভাবে যেন তারা এই অভিযোগকে দেয় এবং এই অভিযোগের দায়ের করার প্রেক্ষাপটে যেই কাউন্টার থেকে এখানে এই ধরনের কোনো অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আর পাশাপাশি উনি আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশে প্রতিদিন 50,000-এর মতো টিকিট দেওয়া হচ্ছে এবং এই 50,000 টিকিটের উনি বলছেন যে এটা পর্যাপ্ত সংখ্যক। প্রতিদিন যে সংখ্যক মানুষ রেলে যাতায়াত করে থাকেন সেই হিসাব বিবেচনা করে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন এবং রেলের নিরাপত্তা এবং এই স্টেশন এলাকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সবগুলো উনি বলেছেন যে সুষ্ঠু হবে এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী এখানে চারপাশে মোতায়েন করা আছে এবং সেই প্রেক্ষাপটে আমাদের কাছেও যতটুকু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে অপ্রীতিকর কোনো ঘটনা গতকাল থেকে এখন পর্যন্ত ঘটেনি। তবে এখানকার যারা বিশেষ করে যুবক সমাজ যারা আছেন তারা বলছেন যে যেহেতু বাংলাদেশ ক্রমান্বয়ে ডিজিটালাইজড হচ্ছে তো সেই হিসাবে প্রতি বছরই ঈদের আগে যে এই ধরনের যে রেশারেশি কিংবা এই ধরনের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর যে হাতের টিকিট পাওয়ার যে বিষয়টি সেটি আরো বেশি সহজতর করার জন্য এবং সেজন্য তারা বলছেন যে ই টিকিটিং সিস্টেম যেটি আছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 25% টিকিট দেওয়া হয় ই টিকিটিং এর মাধ্যমে। সেই ই টিকিটিং এর বিষয়ে ওরা বলেছেন কিছুটা সংশোধন নিয়ে আসার জন্য, কারণ এই টিকিট বুকিং দেওয়ার পর আবার ওই টিকিট নেওয়ার জন্য আসতে হয় এই স্টেশন এলাকায়। তো তারা বলছেন যে এই ব্যবস্থাটি পরিবর্তন করে প্লেন এবং অন্যান্য ব্যবস্থায় যেরকম দেখা হয় এবং যেমনটা জানা যায় যে আসলে টিকিট কাটার পর সেটি মেইল করে দেওয়া হয় এবং ইমেইলের মাধ্যমে যারা ক্রেতা তারা টিকিটটি পেয়ে থাকেন এবং যার ফলে তারা সেই টিকিটের কপিটি প্রিন্ট দিয়েই যখন তারা তার গন্তব্যস্থানে যেতে যান সেখানে কপিটি প্রিন্ট দিয়ে তারা সচরাচর সেটি ব্যবহার করে থাকেন। সেই ধরনের একটি ব্যবস্থা চালুর কথা বলছেন। পাশাপাশি বলছেন যে এই 25%কে আরো বেশি বৃদ্ধি করে 40 কিংবা 50% তারা উন্নীত করার একটি আহ্বান তারা রেখেছেন। তো এই ছিল এখনকার পর্যন্ত এখানকার সর্বশেষ অবস্থা। রাজু, সহকর্মী তারেকুজ্জামান শিমুল। আজ দেয়া হচ্ছে 8 সেপ্টেম্বরের ট্রেনের টিকিট। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেকুজ্জামান। ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য দরকার পুঁজি, পাশাপাশি নতুন শিল্পনগরীতে বিনিয়োগ করতে হচ্ছে অবকাঠামো নির্মাণেও। এর উপর সামনে এসেছে কোরবানি। যখন সারা বছরের প্রয়োজনীয় চামড়ার প্রায় অর্ধেকই ক্রয়ের লক্ষ্য থাকে ট্যানারি মালিকদের। কোরবানির সামনে রেখে ব্যাংক ঋণ পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। তারা বলছেন নতুন শিল্পনগরীতে বরাদ্দ পাওয়া জমির মালিকানা এখনো বুঝে না পাওয়ায় অনিশ্চিত ব্যাংক ঋণ পাওয়ার বিষয়টি। জুবাইর ফয়সালের রিপোর্ট। হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে নিতে সরকারের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়েছে বহুবার। গত 1 বছরে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ, কলকারখানায় গ্যাস বিদ্যুৎ সংযোগ বন্ধের হুঁশিয়ারির মতো কঠোর সিদ্ধান্তও নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এরপরও সুরাহা না হওয়ায় বিষয়টি গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। কয়েক দফা বিচারিক কার্যক্রম শেষে পরিবেশ দূষণের দায় মেনে নিয়ে প্রতিদিন 10,000 টাকা করে জরিমানাও দিচ্ছে ট্যানারি মালিকরা। এত সব উদ্যোগের পরও দৃশ্যমান অগ্রগতি নেই হেমায়েতপুরের নতুন চামড়া শিল্পনগরী চালুর ক্ষেত্রে। মাত্র 2টি ট্যানারি চামড়ার প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের কাজ ওয়েট ব্লু সেকশন চালু করেছে। কোরবানির আগে একই ভূমিকায় দেখা যেতে পারে আরো গোটা 10 ট্যানারিকেও। কিন্তু 1.5 শতাধিক শিল্প ইউনিটের মধ্যে এই গুটি কয়েক কারখানা নিয়ে আদৌ কি সাভারের শিল্পনগরী চালু হতে পারবে? অন্তত এতটা আত্মবিশ্বাসী নন ট্যানারি মালিকরা। আদালত বলছে যতদিন পর্যন্ত যারা ওইখানে প্লট পাইছে তারা দৈনিক 10,000 টাকা করে জরিমানা দিতে হবে এখানে যতদিন থাকবে। আমরা যতদিন থাকতে পারি থাকবো, জরিমানা দিয়ে যাব। শুধু ওয়েস্ট লিগারের পরিশোধনের ব্যবস্থা করব, কিন্তু সলিড ওয়েস্ট কি হবে, গ্যাসিয়াস ওয়েস্ট কি হবে, ডাস্ট ওয়েস্ট কি হবে, তারা কেউ এটা সদুত্তর দিতে পারেনি। তাদের আসলে এটার জন্য স্পেসিফিক কোনো জায়গা বা কোনো পরিকল্পনা এখনো নেই। মালিকপক্ষের যুক্তি, যথাসময়ে সিইটিপি তৈরিতে সরকারের ব্যর্থতার সঙ্গে জমির মালিকানা বুঝিয়ে না দেয়ায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে জটিলতা কাটছে না, যার ফলে অর্থ সংকটে অবকাঠামো নির্মাণে পিছিয়ে পড়েছেন তারা। সম্মিলিত বিনিয়োগ এটা ইতিমধ্যে 2,500 কোটি টাকার উপরে হয়ে গেছে এবং ব্যাংক থেকে 1টি টাকাও এখন পর্যন্ত নেওয়া হয়নি। কারণটা হলো যে আমরা ওই জমিটা এখনো পুরোপুরি বুঝে পাইনি বিধায় ওটা আমরা মর্টগেজ দিতে পারিনি। 2003 সালে অনুমোদনের পর নানা জটিলতায় দফায় দফায় মেয়াদ বেড়েছে প্রকল্পটির, সমান্তরালে বেড়েছে নির্মাণ ব্যয়ও। এই অবস্থায় শিগগিরই শিল্পনগরী চালু না হলে আন্তর্জাতিক বাজারে দেশের চামড়া শিল্পের গ্রহণযোগ্যতা হারানোরও আশঙ্কা রয়েছে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ফারাক্কা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে দেশের বিভিন্ন এলাকার বিস্তীর্ণ জনপদ। পাশাপাশি ফসলি ক্ষেত ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও খোকসা উপজেলার অন্তত 40টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে গড়াই নদীর পানি অব্যাহতভাবে বেড়ে চলায় ভেড়ামারার কয়েকটি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি এসব এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক।
ফারাক্কা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় পাবনার ঈশ্বরদী উপজেলার 5টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত দুদিনে উপজেলার কয়েক হাজার একর ফসলি জমি ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এই অবস্থায় ফসল নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা। এদিকে গত 3 দিনে নাটোরের লালপুরের 1,500-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে দুর্গতদের ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুদফায় ক্ষতিগ্রস্ত ফেনীর মুহুরী ও কুহুয়া নদীর বাঁধ মেরামত করা হয়নি। এতে আতঙ্কে রয়েছেন নদী তীরের লাখ লাখ মানুষ। তাদের অভিযোগ, সরকারের ত্রাণ সহায়তা পেলেও বাঁধ মেরামতে পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পানি উন্নয়ন বোর্ড নদীর উপর নির্মিত ব্রিজের কম উচ্চতাকে দুষলেও তা মানতে নারাজ এলজিইডি। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। গত 16 জুলাই প্রথম দফা এবং গত 21শে আগস্ট দ্বিতীয় দফায় ফেনীর মুহুরী ও কহুয়া নদী দিয়ে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রতি বছরই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বসতবাড়ি, গাছপালা, ফসল, মাছের ঘের তলিয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে বিপর্যস্ত হয়ে পড়ে এখানকার গ্রামের জনজীবন। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করে ক্ষোভের পাশাপাশি ভাঙনের স্থায়ী সমাধান চায় স্থানীয়রা। মুহুরী কহুয়া প্রকল্পের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থান ঝুঁকিপূর্ণ হয়ে আছে এবং সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে মেরামতে পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারকি না থাকলেও গ্রামবাসী তাদের নিজের সম্পদ রক্ষার্থে এভাবেই পাহারা দিচ্ছেন। এই যে বাঁধটা বানছে, কখন বানবে তার কোনো গ্যারান্টি নাই। বাঁধ ভাঙে বেরিবেন পড়ে যায়, তখন পানি উন্নয়ন বোর্ড দেখা দেয় আমাদের কাছে আসে, তখন তারা হাই উল্লাস করে। আমাদেরকে কোনো তহবিলের দরকার নেই, এই বাঁধটা যাতে সমস্যা সমাধান হয়। অবশ্য পরিস্থিতির জন্য নানা অজুহাতের পাশাপাশি নদীর ওপর এলজিইডি নির্মিত একাধিক ব্রিজের কম উচ্চতাকে কারণ হিসেবে দেখছেন পানি উন্নয়ন বোর্ড। ব্রিজের আমাদের গার্ডার লেভেলগুলো পানির নিচে তলিয়ে যায়। গার্ডারের তলার লেভেল বাঁধের ডিজাইন লেভেল থেকে অনেক নিচু থাকায় পানির লেভেল আরো রেজ করার পরিবর্তিতে বাঁধের উপর প্রচন্ড প্রেশার আসে, তাই এই ভাঙনগুলো হয়। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য সঠিক নয়। যে অভিযোগ আনা হয়েছে যে এলজিডি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন ব্রিজের গার্ডারের বটমের লেভেল HFL থেকে নিচে, এই তথ্যটা সঠিক না। অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা সমস্যার স্থায়ী সমাধানে শোনালেন আশার বাণী। পানিটা নেমে গেলে এই বাঁধটা যেন একটা সঠিক ডিজাইনে করা হয়, যাতে করে আগামী বছর এই একই প্রশ্নের সম্মুখীন যেন আমরা না হই। পানি উন্নয়ন বোর্ডের হিসেব মতে সবশেষ পাহাড়ি ঢলে এই বাঁধের 16টি স্থানে ভেঙেছে প্রায় 350 মিটার এবং অধিক ঝুঁকিপূর্ণ হয়ে আছে 8টি স্থান। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে চলছে খুলনার শেখ আবু নাসের হাসপাতাল। রয়েছে হয়রানি ও দালালদের দৌরাত্ম্য। শয্যা সংখ্যা বৃদ্ধি না পাওয়ায় সময়মতো সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। আবুল বাশারের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। 2010 সালের মার্চে চালু হয় খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতাল। প্রতিদিন খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ কিডনি ও হৃদরোগের জন্য এখানে আসেন চিকিৎসা সেবা নিতে। অপ্রতুল জনবল ও শয্যা সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। আগে সিরিয়াল পেতে ভোর থেকে আসা শুরু করে রোগীরা, এরপর চিকিৎসকের জন্য অপেক্ষা, আর নির্ধারিত সময়ের 2 থেকে 3 ঘন্টা পরে হাসপাতালে আসেন চিকিৎসকরা। অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় 1 মাস পর্যন্ত। এসব নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা অভিযোগ। 20 টাকা 50 টাকা দিলে আগে সিরিয়াল দিয়ে দেওয়া হবে, আমার যদি সিরিয়াল 40 থাকে আমাকে 2-3 নিয়ে আসা হবে। সকাল 6টার থেকে এসে সিরিয়াল দেওয়ার জন্য এসে বসে আছি, কিন্তু কোনো মনে করেন কনসালটেন্ট এখনো আসেনি, অনেক ডাক্তারই আসে। অপারেশন করতে আসলে 1 থেকে 1.5 মাস অবশ্য থাকতে হয়, কারণ আজকে একজনকে অপারেশন করছে, আজ একটা পুরুষ করলে আমি 15 দিন পরে যে আমি সিরিয়াল পাচ্ছি। অন্যদিকে রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি থাকলেও নানা কারণে সেগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে বলে অভিযোগ রোগীদের। আধুনিক ব্যবস্থার কথা চিন্তা করে আমরা আসি, কিন্তু এখানে এসে দেখতেছি মাস ধরে এই মেশিনগুলো নষ্ট। একটা MRI করাতে আসছে এখানে, আমাকে বলছে সেপ্টেম্বরে মাঝামাঝি দেবে। এখানে যে পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থাগুলো আছে আমরা যত সহজে এবং যেভাবে পাওয়া উচিত সেগুলো আদৌ বাস্তবে তা পাওয়া যায় না।
অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানায়। মৌখিকভাবে লিখিতভাবে 2-3 বার পরিদর্শন হয়েছে যে ডায়ালিসিস ইউনিট আরও আমরা 20টা চেয়েছি, দেওয়া যাবে কিনা, সবাই বলছেন দেওয়া যাবে, দিতে হবে, লাগবে, কিন্তু আমরা এখনো পাইনি, প্রসেসে আছে, হয়তো আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। শেখ আবু নাসের হাসপাতালে শয্যা সংখ্যা 250-এ উন্নীত করার কথা থাকলেও বর্তমানে রয়েছে 125টি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে ভিসির অপসারণ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় খেলার মাঠ, জাদুঘর, শিশু পার্ক ও পার্কিং সুবিধা গড়ে তোলার আহ্বান জানান ব্যবসায়ীরা। তারা বলেন, শিক্ষার্থীদের হল দরকার, তবে তা কারাগারের জমিতে নয়, অন্য কোথাও। 1 জুলাই বিকেলে এক প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেন ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ না হলে আরো কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা। ভিসি যদি না নামে মিজানুর রহমান সাহেব এই ছাত্রদেরকে যদি সরিয়ে না নেয়, 1 তারিখের পর বৃহৎ কর্মসূচি আসবে তার অপসারণের জন্য। আমরা ধর্মঘট দিব, প্রয়োজনে লাগাতার ধর্মঘট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার অপসারণের দাবি করব এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং পুরান ঢাকার সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে তার দাঁত ভাঙা জবাব আমরা দেব। বাংলাদেশ ব্যাংকের 2015-16 অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব ব্যাংকটির বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বোর্ড সভা শেষে একথা জানান বোর্ডের সদস্য জামাল উদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, অনুমোদিত এই হিসাব বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া যাবে হিসেবে ধরা হয়েছে। এছাড়া বোর্ড সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য চলতি অর্থ বছর 4টি ইনসেন্টিভ দেওয়ার বিষয়টিও অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম মাফিক হয়েছে, ওটা হলো আপনার প্রোটেস্টেড বিলের মতন ওরকম ট্রিটমেন্ট, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে, সেইভাবে দেওয়া হয়েছে এবং অডিটররা সার্টিফাই করছে। এটা রিকভারি হলে তখন আপনার রিসিভেবল হিসেবে আছে, কারণ এটা তো পেন্ডিং মামলা চলতেছে, তো সেই ক্ষেত্রে এটাকে আপনি এখন কোনো রকমের কোনো ইয়ে না রাখে অ্যাজ ইট ইজ রাখছে। উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য অবকাঠামো খাতে বিপ্লব ঘটাতে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত রিজার্ভের অর্থ কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল। গতকাল রাজধানীর মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত মুদ্রানীতি বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। ব্যাংকের সুদের হার মূল্যস্ফীতির বা মুদ্রানীতির উপর বিনিয়োগ নির্ভর করে না উল্লেখ করে বিরূপাক্ষ পাল বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ মন্দা কাটাতে সরকারি বিনিয়োগ আরো বাড়াতে হবে। এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির গুণগত মান বাড়ানোর তাগিদ দেন তিনি। টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনে দক্ষ বিদেশি প্রতিষ্ঠানকে এডিপিতে সম্পৃক্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও বাজেট ও মুদ্রানীতির মধ্যে আরো সমন্বয়ের তাগিদ দিয়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তি প্রতি মাসে মূল্যস্ফীতি প্রকাশ না করে বার্ষিক গড় হিসেবে তা প্রকাশের আহ্বান জানান বিরূপাক্ষ পাল। ইনফ্রাস্ট্রাকচারেও একটা ব্লিটস আসতে হয়, যেটা ইন্দোনেশিয়াতে এসছে। 24টা এয়ারপোর্ট তারা বানাবে এই বছরের মধ্যে। ইন্ডিয়াতেও কিছু ইনফ্রাস্ট্রাকচার ব্লিটস হয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে নতুনভাবে ভেবে আরও ব্যাপক ইউনিট তৈরি করে ব্যাপক মেগা প্রজেক্ট নিয়ে আমাদের এই ফরেন কারেন্সির যে অ্যাকুমুলেশন হুইচ ইজ টার্নিং ইনটু এ ফ্যাট শুড বি বার্নড ইন এ প্রোডাক্টিভ ওয়ে, সো ইট ক্রিয়েটস better production and better investment, and then we can jump into 8.5% growth. কাউকেই বাদ দিয়ে নয়, বরং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। গতকাল রাজধানীর সিরদাব মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও এসডিজির লক্ষ্য পূরণ শীর্ষক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অ্যাকশন অন ডিসএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ADD এবং দৈনিক ভোরের কাগজের যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সম্পৃক্ততা জরুরি বলেও জানান আলোচকরা। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় শহর খুলনায় প্রথমবারের মতো নতুন শাখা চালু করেছে এনআরবি ব্যাংক। এই উপলক্ষে নগরীর একটি হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেডিএ অ্যাভিনিউয়ে নতুন এই শাখার উদ্বোধন করেন খুলনা 2 আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান। এ সময় এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, ভাইস চেয়ারম্যান তাতিয়ামা কবির সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্রেক্সিটের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না হলে তা ইইউ জোটকে হুমকির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন জার্মান ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। সম্প্রতি বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রিটেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে এবং অন্যান্য দেশ ব্রিটেনের পথ অনুসরণ করলে তা ইউরোপের ঐক্যকে বিনষ্ট করতে পারে। গত 23 জুন যুক্তরাজ্যবাসী ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার পর বিশ্ব এখন ইউরোপকে অস্থিতিশীল মহাদেশ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। ইইউ জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ব্রিটেনেরও কিছু দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন জার্মান ভাইস চ্যান্সেলর। এদিকে ব্রেক্সিটের প্রক্রিয়া শুরুর বিষয়ে পরামর্শ ও মতামত গ্রহণে বুধবার মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগস্টে কিছুটা বেড়েছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সের উৎপাদন খাতের কার্যক্রম। প্যারিসে সন্ত্রাসী হামলার পর কয়েক মাস স্থবির হয়েছিল দেশটির অর্থনীতি। রপ্তানি, অভ্যন্তরীণ চাহিদা এবং পর্যটন খাতে পড়েছে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব, কমেছে প্রবৃদ্ধিও। দেশটির অর্থনীতিকে গতিশীল করতে প্রণোদনা কার্যক্রম হাতে নেয় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। এদিকে রপ্তানি এবং অভ্যন্তরীণ চাহিদা কমায় একই সময়ে কমেছে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানির শিল্প কারখানার কার্যক্রম। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিটের কম বেশি নেতিবাচক প্রভাব পড়েছে এই অঞ্চলের সব দেশের উপর। এখন মূল্যস্ফীতি বাড়ানোর উপর জোর দিচ্ছে ইসিবি। দর্শক, এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, দেখতে পাচ্ছি যে আজ সকাল 10:30 লেনদেন শুরুর পর থেকে প্রতিটি সূচক, ডিএসসির 3টে সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এর মধ্যে ডিএসসির প্রধান সূচক এক্স 3 পয়েন্ট বেড়ে 4537 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। অন্যদিকে ডিএসসির যে সরিয়া ইন্ডেক্স এস, সেটিও ঊর্ধ্বমুখী এবং 1101 পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 1736 পয়েন্টে অবস্থান করছে। বেলা 10:30 লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত ডিএসসিতে 146 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 121টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 117টির এবং অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ 20-এ অবস্থান করছে যে কোম্পানিগুলো। 1 নম্বর স্থানে এসপিসিএল 161 টাকা দর নিয়ে অবস্থান করছে 1 নম্বর স্থানে। 162 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, 157 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 157 টাকা 40 পয়সা। আইডিএলসি রয়েছে 61 টাকা 90 পয়সা দর নিয়ে 2 নম্বর স্থানে, 62 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর এবং 61 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের সর্বনিম্ন লেনদেন মূল্যের সমান। ফার্স্ট সিমেন্ট রয়েছে 3 নম্বর স্থানে 28 টাকা 50 পয়সা দর নিয়ে 29 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 28 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 27 টাকা 80 পয়সা। ন্যাশনাল টিউবস রয়েছে 140 টাকা দর নিয়ে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 4 নম্বর স্থানে, 144 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 138 টাকা 60 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 142 টাকা 50 পয়সা। জিপিএইচ ইস্পাত রয়েছে 28 টাকা 90 পয়সা দর নিয়ে 5 নম্বর স্থানে। 29 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্য লেনদেন হয়েছে প্রতিটি শেয়ার। 28 টাকা 80 পয়সা রয়েছে সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল জিপিএইচ ইস্পাতের 27 টাকা 80 পয়সা। ডোরিন পাওয়ার এটি রয়েছে 8 নম্বর স্থানে 62 টাকা 30 পয়সা দর নিয়ে 63 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 61 টাকা 50 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 61 টাকা 20 পয়সা। ট্রাস্ট ব্যাংক আর্থিক খাতের প্রতিষ্ঠান 7 নম্বর স্থানে অবস্থান করছে 22 টাকা 50 পয়সা দর নিয়ে এবং ট্রাস্ট ব্যাংকের সর্বোচ্চ শেয়ার বিক্রি হয়েছে সর্বোচ্চ মূল্যে 23 টাকায় এবং 22 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 22 টাকা 50 পয়সা। অ্যাপেক্স স্পোর্টস রয়েছে তারপরের অবস্থানে, অর্থাৎ 8ম অবস্থানে 164 টাকা 10 পয়সা দর নিয়ে। 166 টাকা 60 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে লেনদেন হয়েছে প্রতিটি শেয়ার এবং অ্যাপেক্স স্পোর্টসের 160 টাকা দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আরো 50 পয়সা বেশি, 160 টাকা 50 পয়সা।
আলহাজ টেক্সটাইল এটি রয়েছে 9 নম্বর স্থানে 113 টাকা 80 পয়সা দর নিয়ে, 115 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 113 টাকা 10 পয়সা এবং গতকালের সর্বশেষ নিম্ন ছিল 114 টাকা 40 পয়সা। এমজিএলবিডি রয়েছে 10 নম্বর স্থানে 112 টাকা 50 পয়সা দর নিয়ে, 114 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 112 টাকা 30 পয়সা এবং গতকালের সর্বশেষ নিম্ন ছিল 113 টাকা 30 পয়সা। বিএক্স ফার্মা 11তম স্থানে অবস্থান করছে 82 পয়সা দর নিয়ে, 82 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 81 টাকা 40 পয়সা এবং 81 টাকা 20 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। অ্যামিরাল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটি রয়েছে তার পরের অবস্থানে অর্থাৎ 12তম স্থানে শীর্ষ 20-এর 40 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 40 টাকা 80 পয়সা এবং 40 টাকা হচ্ছে সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 40 টাকা 10 পয়সা। অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড 13তম স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 23 টাকা 30 পয়সা দর নিয়ে, 70 পয়সা 23 টাকা 70 পয়সা হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 23 টাকা 30 পয়সা। বর্তমান যে লেনদেন মূল্য চলছে সেটা হচ্ছে সর্বনিম্ন লেনদেন মূল্যে এবং 23 টাকা 20 পয়সা হচ্ছে গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। এর পরের যে কোম্পানিগুলো আছে, গোল্ডেন সান রয়েছে 14 নম্বর স্থানে 22 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 23 টাকা 20 পয়সা, সর্বনিম্ন 22 টাকা। আইপিডিসি রয়েছে 15তম স্থানে 35 টাকা 20 পয়সা দর নিয়ে, 35 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন লক্ষ্য করছি 34 টাকা 90 পয়সা। তারপরের যে কোম্পানিটি ইসলামিক ফিন্যান্স এটি রয়েছে 16তম স্থানে এবং 13 টাকা দর নিয়ে, 13 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 12 টাকা 90 পয়সা। ইটিএল রয়েছে 16 টাকা 20 পয়সা দর নিয়ে 17তম স্থানে, 16 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 15 টাকা 40 পয়সা। সিমটেক্স রয়েছে 18তম স্থানে 24 টাকা 50 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 24 টাকা 80 পয়সা, সর্বনিম্ন 24 টাকা এবং স্কয়ার ফার্মা রয়েছে 19তম স্থানে 264 টাকা 30 পয়সা দর নিয়ে, 265 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 264 টাকা 20 পয়সা এবং সর্বশেষ বিএসআরএম লিমিটেড এটি রয়েছে 20তম স্থানে 170 টাকা 40 পয়সা দর নিয়ে, 171 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 169 টাকা 70 পয়সা। মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ টিএসসির সর্বশেষ লেনদেন এর খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। জামাত নেতা যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল, রিভিউ আবেদন খারিজ, ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করতে আর বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎস খতিয়ে দেখছে দুদক, সম্মেলনে অংশ নেয়ার ফি হিসেবে দেয়া হয় অর্থ, দাবি ইউনূস সেন্টারে। রেলের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেয়া হচ্ছে 8 সেপ্টেম্বরের টিকিট, গতকাল বিকেল থেকে স্টেশনে মানুষের দীর্ঘ অপেক্ষা। শিল্পনগরীতে জমি বুঝে না পাওয়ায় কোরবানি ঈদে চামড়া কিনতে ব্যাংক ঋণ নিয়ে অনিশ্চয়তা, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। এবং ফারাক্কা বাঁধের অধিকাংশ গেট খুলে দেয়ায় পদ্মা গড়াইয়ে এখনো বাড়ছে পানি, কুষ্টিয়া, পাবনা ও নাটোরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।